এখানে তাদের দুইজনের মাঝে অনেক বছর পর সামনাসামনি দেখা হয়। যেহেতু তাদের অনেক বছর পর দেখা হয়, তাই তারা এক অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাদের দুজনকে কথা বলা দেওয়ার জন্য তিয়ান এবং জিং সাইডে চলে যায়। জুন লিচনকে বলে, তো কবে ছাড়া পেলে তুমি জেল থেকে? তো এখন কি ভাবছো আর কি করবে তুমি এখন? লিচন তো জুনের কোনো কথার উত্তর না দিয়ে বলে, তুমি কি এখানে এসেছো তিয়ানের সাথে বিয়ে করার জন্য? তোমাদের দুজনকে কিন্তু অনেক সুন্দর লাগে। জুন তখন বলে, তুমি কি জানো তুমি কি বলছো? লিচন তখন বলে, জুন, তোমার জন্য আমার কিছুই করার নেই, আর তুমি কখনোই আমার জন্য সরি ফিল করো না। আমি 3 বছর আগেই জানতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো না। জুন বলে, লিচন, আসলেই তুমি একটা হার্টলেস মানুষ। আর তারপর তো লিচন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। লিচন যখন চলে যাচ্ছিল, তিয়ান তখন বলে, সত্যিই তুমি একটুও বদলাওনি, আসলেই তুমি একটা হার্টলেস মানুষ। লিচন তো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। দিন যখন চলে যাচ্ছিল তখন তিয়ানের সাথে ধাক্কা খায়, আর জুয়েনের ব্যাগটা নিচে পড়ে যায়। তারপর লি তিয়ানের হাতে ব্যাগটা রেখে সেখান থেকে চলে যায়। জুন তিয়ানকে বলে, আমি আর্ট গ্যালারিতে আবারও যেতে চাই। তখন তিয়ান বলে, এখন অনেক রাত হয়ে গেছে, আমরা কাল সকালে সেখানে যাব। ফেরার সময় ফ্যাং লিচনকে বলে, এই মেয়েটা কি তোমার সেই ভালোবাসা যার কথা তুমি আমাকে জেলে বলেছিলে? তোমার গার্লফ্রেন্ডটা কিন্তু অনেক সুন্দরী। এটা শুনে লিচন তো ফ্যাংকে একটু ধমক দেয়। তারপর লিচন হোটেল রুমে ফিরে আসে। লিচন ফ্ল্যাশব্যাকে জুনকে তিয়ানের সাথে এত হ্যাপি দেখে ভাবতে থাকে, আসলে কি এত হ্যাপি আছে? তারপর আমরা দেখতে পাই লিচনের ফ্রেন্ড ফ্যাং, যার কাছ থেকে জুনের ব্যাগটা পড়ে গিয়েছিল, সে তার ব্যাগটাকে চুপ করে ওয়ালেটটি চুরি করে নিয়ে আসে। লিচন তো এসব কারণে অনেক বকতে থাকে এবং বলে, এবার তোমার স্বভাবটা পরিবর্তন করা উচিত। ফ্যাং যখন লিচনের ওয়ালেট চেক করছিল, টাকার পাশাপাশি সে একটি কিরিং পায়, যেটা লিচনকে দেখায়। লিচন তো কিরিংটা দেখেই চিনতে পেরে যায়, কারণ কলেজ লাইফে এই কিরিংটাই লিচন জুনকে দিয়েছিল। পরের দিন সকালে দেখতে পাই তিয়ান জুনকে নিয়ে সেই আর্ট গ্যালারিতে আবার নিয়ে আসে। তারপর তিয়ান জুনকে বলে, তুমি কালকে লিচনকে দেখে এমন রিয়েক্ট করলা, আমার তো মনে হয় লিচনের জন্য তোমার মনে এখনো ফিলিংস আছে, আর যদি এমন কিছু থাকে তাহলে তুমি সেটা আমাকে বলতে পারো। জুন বলে, না এমন কোনো ব্যাপার না, অনেকদিন পর দেখলাম তো এর জন্য আবার রিয়েক্ট করে ফেলেছি, আর তাছাড়াও ওর থেকে তুমি অনেকটাই ভালো। এই 3 বছর আমি নিজেকে অনেকটাই পরিবর্তন করে ফেলেছি, এখন অল্পতে আর মন খারাপ করে না, এখন নিজেকে আমি অনেক শক্ত করে ফেলেছি। এরপরে সিনে দেখতে পাই লিচন ফ্যাং এর সাথে বাসা দেখতে বের হয়, কিন্তু কোথাও তারা কোনো ভালোবাসা পাচ্ছিল না। সবাই তাদেরকে জিজ্ঞাসা করে তারা কি করে। তারা যখন বলছিল আমরা প্রোগ্রামার, কেউই তাদের কথা বিশ্বাস করছিল না। আর এক মহিলা তো তাদের দুজনের কথা শুনে পুলিশকে ফোন করতে যায়। তখন ওই মহিলাটিকে মজা করে লিচন বলে তার বন্ধু জিং মার্ডার করে এসেছে, সেটা বলেই তারা সেখান থেকে চলে যায়। অনেক কষ্টের পর তারা একটি নর্মাল ফ্ল্যাট অনেক বেশি টাকার মাধ্যমে পেয়ে যায়। তারপর লিচন ফ্র্যাঙ্ককে বলে, তুমি রুমের জিনিসপত্র গুছাও, আমি আসতেছি, আমাকে একটি জায়গায় যেতে হবে। তারপর আমরা দেখতে পাই জুন তার ফ্রেন্ড রেন্টের সাথে দেখা করতে যায়, আর রেন ওই ওয়ালেটটি তাকে ব্যাগ দেয়। ওয়ালেটটি দেখে বলে, তুমি ওয়ালেটটি কোথায় পেলে? তখন রেন বলে, লিচন তার ফ্রেন্ডের মাধ্যমে তার কাছে পাঠিয়েছে। তারপর যখন ওয়ালেটটি চেক করতে যায় তখন দেখে সেই কিরিংটি পাচ্ছে না। তখন রেন বলে, কি হলো, কিছু কি হারিয়েছে? তখন জুন বলে, না এরকম কোনো ব্যাপার না। তারপর তারা একটু গল্প টল্প করে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই লিচন সেই জায়গা দিয়ে হাঁটছিল যেখানে জুনের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে, আর সেই একই জায়গা দিয়ে জুনও হাঁটছিল। সেও তাদের অতীতের কথা মনে করতে থাকে। লিচন আর জুন দুজনেই চলে আসে তাদের সেই ভার্সিটিতে। ভার্সিটির প্রতিটি কোণায় যেন লিচন এবং জুনের স্মৃতি জড়িয়ে আছে। লিচন তখন সিঁড়ি বেয়ে তার একটি সিক্রেট জায়গায় চলে আসে, আর সেখানকার চাবি জুনের কাছে ছিল। লিচন তখন কল্পনা করতে থাকে এই জায়গায় আসার জন্য জুন তার কাছে চাবিটা নিয়েছিল। এরপরে যখন জুন সেই জায়গা দিয়ে যাচ্ছিল তখন তার কানে লাইটার ওপেন অন হওয়ার শব্দ আসে। তাই ওর মনে হয় লিচন হয়তো এই জায়গায় আছে। সে তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে উপরে চলে আসে, কিন্তু আসার আগে লিচন সেখান থেকে চলে গিয়েছিল। চলে যাচ্ছিল তখন সে খেয়াল করে দেখে গেটের সাথে সেই কিরিংটি লেগে আছে। সে তখন বুঝতে পারে লিচন এখানে এসেছিল। আর এখান থেকে ফ্ল্যাশব্যাকে তাদের লাভ স্টোরি দেখানো হয়, যেখানে কলেজের প্রথম দিনটি দেখানো হয়। জুনের সাথে ছিল তার বান্ধবী ফ্যাং এবং গাও, যেখানে প্রথমবারের মতো লিচনকে দেখানো হয়।
লিচন প্রথম থেকে অনেক রুট আর কারোর সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলতো না, কিন্তু এতটা অ্যাট্রাকটিভ এবং হ্যান্ডসাম ছিল যে যে কেউ দেখে ইমপ্রেস হয়ে যেত। যখন ফার্স্ট টাইম দুজনের সাথে দেখা হয়, তারা দুইজনেই তাকিয়েছিল। তারপরে গাও তখন লিচনকে বলছিল, তুমি অনেক অহংকারী ছেলে। তারপরে জুন এবং ফ্যাং তাদের রুমে চলে আসে, আর সেখানে আমরা রেনকে দেখতে পাই। তারপরেই তারা খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে চলে আসে, আর সেদিন ছিল ক্যান্টিনে অনেক ভিড়। তারা কোনো রকম একটি টেবিল পেয়ে যায়। জুন তখন ফ্যাংকে বসতে দিয়ে স্যুপ আনতে যায়। ফ্যাংয়ের তখন মনে হয় এখানে খাবারটি রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তাই সে পাশের টেবিলে খাবারটি নিয়ে চলে যায়। লিচন তখন ক্যান্টিনে খাবার খেতে এসেছিল। লিচন জুনের আগের টেবিলে খাবারটি রেখে কোল্ড ড্রিঙ্কস আনতে যায়, আর তারপরে জুন সিটে বসে পড়ে, কারণ সে তো জানতো এই টেবিলেই তারা আগে পিক করেছিল। আর তারপর লিচনের খাবার থেকেই খেতে শুরু করে দেয়, কারণ তারা দুইজনেই সেম খাবার পিক করেছিল। তারপর লিচন সেরকমটা দেখে সে তো জুনের সামনের চেয়ারে বসে পড়ে, আর জুনের দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতে থাকে। তখন জুন বলে, কি হয়েছে? লিচন বলে, খাবারটি খেতে কেমন হয়েছে? জুন বলে যে খাবারটি টেস্টি আছে। কেন, তুমি কি খাওনি? আর তখনই সেখানে ফ্যাং চলে আসে, আর তখনই তারা সমস্ত ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। আসলে জুন তো ভুল করে লিচনের খাবারটি খেয়ে ফেলে, আর এর জন্য তো সে খুবই লজ্জায় পড়ে যায়। তারপর সে অফার করে, আচ্ছা ঠিক আছে, আমি যখন তোমার খাবারটি খেয়ে নিয়েছি, তাহলে আমি তোমাকে পে করে দিচ্ছি, বা তুমি আমার খাবারটি খেয়ে নাও, কারণ আমরা দুজন সেম খাবারই তো পিক করেছিলাম। জুন তারপর রেগে রুমে চলে আসে। ফ্যাংকে বলতে থাকে, ও এত রুড কেন? আমরা তো একই ক্লাসে পড়ি, তাই না? এরপর আমরা দেখতে পাই লিচন যখন শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে যায়, তখন তার পাশে গাওয়া শাওয়ার নিচ্ছিল। গাও আর লিচন সেম ক্লাসে পড়তো, আর লিচনের পাশের রুমে গাও থাকতো। এই কারণে লিচনের সাথে বারবার কথা বলার চেষ্টা করছিল, কিন্তু লিচন তো ওর সাথে কোনো কথাই বলেনি। তখন গাওয়ের কাছে কল আসে যে তার রুমমেট অসুস্থ হয়ে পড়েছে, আর তাকে সেখানে যেতে হবে। সে একটি রুম কার্ড লিচনকে দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে রুম কার্ডটি তার পাশের এক রুমমেটকে দেওয়ার ছিল, কিন্তু লিচনকে এটা বলেনি তাকে দিতে হবে। তারপর যখন হোস্টেলের দিকে যাচ্ছিল, তখন রেন তার সাথে দেখা করতে আসে, আর তাকে খাবারের টাকা দিয়ে দেয়, যেটি সকালে ভুলবশত খেয়ে ফেলেছিল। এখানে লিচন একটু ভুল বোঝে। গাও হয়তো এই রুম কার্ডটি জুনকে দিতে বলেছিল, তাই সে রুম কার্ডটি দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু জুন তো বুঝছিল না তাকে রুম কার্ডটি কেন দেওয়া হলো। তারপর জুন রেগে রুমে চলে যায়। এই বিষয়ে তার বন্ধুদের সাথে আলোচনা করতে থাকে। সবাই তো এটাই বলে যে লিচন হয়তো জুনের সাথে লাইন মারার চেষ্টা করছে, আর প্রথম দিনই তাকে রুম কার্ড দিয়েছে যাতে তার সাথে রুম ডেট করতে পারে। এরপরে সিন আমরা দেখতে পাই লিচন যখন প্রোগ্রামিং এর কাজ করছিল, তখন তার রুমমেট সেই রুম কার্ডটি ফেরত দেয়, আর বলে জুন তাকে এই কার্ডটি দিয়েছে। পরের দিন সকালে জুন ও তার ফ্রেন্ড ক্লাসের জন্য অনেক লেট করে ফেলেছিল, তাই তারা তাড়াহুড়া করে ক্লাসে চলে আসে। কিন্তু ক্লাসের সমস্ত সিট বুক হয়ে গেছিল, শুধু লিচনের আশেপাশের সিটগুলো ফাঁকা। তাদের বাধ্য হয়ে লিচনের পাশের সিটে বসতে হয়। লিচন তো তার ল্যাপটপে প্রোগ্রামিং এর কাজ করছিল। তখন ম্যাম লিচনকে তার ইন্ট্রোডিউস করতে বলে। লিচন তো সিম্পল ভাবে তার ইন্ট্রোডিউস করে বসে পড়ে। তখন ম্যাম তার অনেক প্রশংসা করতে থাকে, আর লিচন প্রোগ্রামিং অনেক ভালো। এরপর ক্লাসে বোর্ডিং শুরু হয়ে যায়, আর ফ্যাংকে ক্লাসের মনিটর হিসেবে বেছে নেওয়া হয়। আর এদিকে জুনের খেয়াল তো ছিল লিচনের ল্যাপটপের দিকে। ম্যাম কি বলছে সেদিকে জুনের তো কোনো খেয়ালই ছিল না। লিচন তো এটি খেয়াল করে এবং জুনকে মিথ্যা বলে ম্যাম তোমাকে নিজের ইন্ট্রোডিউস করতে বলেছে। এটা শুনে জুন তো তাড়াহুড়া করে নিজের ইন্ট্রো দিতে থাকে, আর তখনই ক্লাসের সবাই জুনের উপর অনেক হাসতে থাকে, আর জুন তো লজ্জাহীন ভাবে বসে পড়ে। তখন জুন লিচনের উপর অনেক রেগে যায়। পরের দিন সকালে লিচন এবং রেন দুজনেই ক্লাসে আসছিল না, আর তাদের সেলফ স্টাডি ক্লাসে যদি কেউ না আসে তাহলে তাদের অনেক পয়েন্ট কাটা যাবে। আর এই জন্য তো ফ্যাং অনেক টেনশনে ছিল, কারণ সেই তো ক্লাসের মনিটর ছিল। সমস্ত দায়িত্ব যেহেতু তার উপরেই ছিল, তাই সে লিচনকে বারবার মেসেজের পর মেসেজ করে যাচ্ছিল, কিন্তু লিচন তো কোনো অ্যান্সারই দিচ্ছিল না। কিছুক্ষণ পর লিচন SMS করে বলে, আমি ক্লাসে আসছি না। ফ্যাং বলে, এতে তো তোমারই পয়েন্ট কাটা যাবে। তখন লিচন বলে, তাতে আমার যায় আসে না। তখন সেখানে সিনিয়ররা চলে আসে, তাদেরকে বলে তারা যদি ক্লাসে না আসে তাহলে তোমাদের অনেক পয়েন্ট কাটা যাবে। এরপর ফ্যাং জুনের সাথে আলোচনা করছিল, যেভাবে হোক এই দুজন অলসকে তাদের ক্লাসে আনতেই হবে। তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি তোমাকে অনেক মজাদার খাবার খাওয়াবো। এক কাজ করো, তুমি লিচনকে ইমপ্রেস করে নিয়ে আসো, আর আমি রেনকে। জুন তখন বলে, আর যাই হোক না কেন আমি লিচনের সাথে আর কোনোদিনই কথা বলবো না।
জুন ফ্যাং এর কথায় রাজি হয়ে যায়। সে যেভাবে হোক লিচনকে তাদের সেলিব্রিটি স্টাডি ক্লাসে নিয়ে আসবে। জুন লিচনকে ফলো করতে থাকে আর লিচন একটি পুরনো বিল্ডিং এর ছাদে চলে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর জুনও সেখানে চলে যায়। জুন দেখতে পায় লিচন তো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে একটি রুমের মতো করে, আর সে এইখানে কিছুক্ষণ ঘুরতে থাকে। আর তখনই সেখানে লিচন চলে আসে। লিচন বলে, তুমি এখানে কি করছো? আর এটা তো আমার পার্সোনাল এরিয়া, তুমি আমার পারমিশন ছাড়া এখানে আসতে পারো না। আমি এখানে এসেছি যাতে তোমাকে মর্নিং ক্লাসে নিয়ে যেতে পারে। লিচন বলে, ঠিক আছে, আমি মর্নিং ক্লাসে যাব, তবে আমার একটি শর্ত আছে, তোমাকে একটি গেম খেলতে হবে, আর 3বার চান্সের মধ্যে তুমি যদি এটি জিততে পারো তাহলে আমি যাব। জুন তো তার কথায় রাজি হয়। তারপর জুন গেমটি খেলতে থাকে, কিন্তু গেমটি এতটাই কঠিন ছিল যে সে 3বার চান্সেও গেমটি জিততে পারে। তারপর সে গেমটির কোডিং দেখতে থাকে। তারপর সে বুঝতে পারে এই গেমটি লিচন বানিয়েছে, আর এই গেমটি কেউই কখনো জিততে পারবে না। তখন লিচন বলে, হ্যাঁ, এর জন্যই তো তোমাকে গেমটি খেলতে দিয়েছি, এবার তুমি এখান থেকে যেতে পারো, আমি যাব না ক্লাসে। জুন বলে, তুমি কেন আমার কথা শুনছো না? লিচন তখন বলে, তুমি অনেক ফেক, আর আমি ফেক কারোর সাথে থাকতে চাই না। আর জুন তো রেগে সেখান থেকে চলে যায়। রুমে এসে জুন গেমের কোডটি শেখার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু রাতভর চেষ্টার পরেও সে পারে না। পরের দিন সকালে একটা টিচারের ক্লাস ছিল, যে কোডিং এর জন্য অনেক ফেমাস ছিল। জুন ভাবে, লিচন কি আজও এই ক্লাসে আসবে না? লিচনকে টিচারের থেকে নিজেকে ভালো মনে করে। ঠিক তখনই সেখানে লিচন চলে আসে। সব সিট বুক হয়ে যাওয়ার কারণে লিচনকে বাধ্য হয়ে জুনের পাশের সিটে বসতে হয়। আর ঠিক তখনই সেখানে টিচার চলে আসে। আর টিচার আসার পরে সবাইকে বলে, সি ল্যাঙ্গুয়েজ এর মানে বলতে পারবে কে? টিচার জুনের কাছে এসে এটির অ্যান্সার জানতে চায়, আর জুন অনেক সুন্দর করে এটির উত্তর দেয়। আর টিচার খুবই ইমপ্রেস হয়ে যায় আর বলে, তুমি আজ থেকে আমার এই ক্লাসের মনিটর। জুন অনেক মানা করতেছিল, কিন্তু ফ্যাং ইশারা করে চুপ করতে বলে। ক্লাস শেষ করার পরে জুন ওই টিচারের কাছে যায়, গিয়ে বলে, আমি এই ক্লাসে মনিটর হতে চাই না। টিচার ভেবে বলে, তুমি এই বিষয়ে ভেবে দেখো, আমি একটু ব্যস্ত আছি, এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। তারপর জুন ফ্যাং এর সাথে এই বিষয়ে ডিসকাস করতে থাকে। লিচুন যে টাইপের ছেলে, ও তো কিছুতেই ক্লাস করবে না, শুধু শুধু আমার এই পড়ার লাগবে সমস্যা। তারপর জুন রুমে এসে ওর মায়ের সাথে ভিডিও কলে কথা বলে। তারপর ওর মা জিজ্ঞাসা করে, তুমি কি কোনো ক্লাসে মনিটর হতে পেরেছো? জুন বলে, কোডিং এর টিচার আমাকে মনিটর বানাইছে, কিন্তু আমি মনিটর হতে চাই না। তখন ওর মা বলে যে, শিক্ষকের কাছাকাছি থাকলে তুমি অনেক কিছু শিখতে পারবে। তারপর দিন সকালে জুন যখন ক্লাসরুমে যাচ্ছিল, তখন সে দেখে কোডিং এর টিচার গাওয়ের সাথে কথা বলছে। টিচার জুনকে দেখে তাকে ডাকে এবং তাকে সাজেস্ট করে গাও একটি অ্যাক্টিভিটি টিম তৈরি করছে, তুমি ওই টিমে জয়েন হয়ে যাও, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে। আর জুনও এতে রাজি হয়ে যায়। গাও রুমে এসে তার রুমমেটের সাথে আলোচনা করতে থাকে। লিচন যেহেতু আমাদের ক্লাসের টপার, তাই লিচন যদি আমাদের ক্লাসে জয়েন করে তাহলে আমাদের অনেক হেল্প হবে। সে ইনডিরেক্টলি তাকে জিজ্ঞাসা করে সে জয়েন হবে কি, কিন্তু লিচন তো না বলে দেয়। তারপর গাওয়ের টিমে যত মেম্বার ছিল তাদের একটি ক্লাসরুম দেওয়া হয়, যাতে তারা তাদের অ্যাক্টিভিটি প্র্যাকটিস করতে পারে। সেখানে গিয়ে তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। লিচন কি আসলে এতটা ট্যালেন্টেড যতটা সে দেখায়? কারণ লিচন তো এখন পর্যন্ত অ্যাক্টিভিটি টিচারের হোমওয়ার্ক পর্যন্ত জমা দেয়নি। জুন যেহেতু তাদের ক্লাসের মনিটর ছিল, তাই জুনের দায়িত্ব ছিল সবার হোমওয়ার্ক কালেক্ট করা। আর তারপর বাধ্য হয়ে জুনকে আবারও লিচনের প্রাইভেট ক্লাসে যেতে হয়। জুনকে দেখে লিচন বলে, তুমি আবার এখানে চলে এসেছো? জুন বলে, হ্যাঁ, আসলে তুমি টিচারের হোমওয়ার্ক সাবমিট করোনি তো, এর জন্য। লিচন বলে, আমি তো পড়তেই চাই না। জুন লিচনকে রাগানোর জন্য বলে, কেন, তুমি কি এটা পারো না, নাকি তুমি সব জায়গায় টপার হওয়ার নাটক করে যাও? তারপর লিচন বলে, আচ্ছা ঠিক আছে, বলো কি হোমওয়ার্ক করতে হবে। জুন ওকে বল। তারপর কি একটা টাইপ করতে থাকে আর তাড়াহুড়া করে একটি প্রোগ্রাম বানিয়ে দেয়। জুন প্রচন্ড খুশির কারণে প্রোগ্রামটি দেখেও না, আর দৌড়ে তাদের অ্যাক্টিভিটি ক্লাসে এসে সবাইকে বলে, দেখো দেখো লিচন কত তাড়াতাড়ি তার হোমওয়ার্কটি করে দিয়েছে। তারা সবাই যখন প্রোগ্রামিংটি দেখার জন্য কম্পিউটারে রান করে, তখন একটি ভাইরাস ক্রিয়েট হয়ে যায় আর তার সাথে সাথে ল্যাপটপটি হ্যাক হয়ে যায়। এটা দেখার পরে তো সবাই অনেক অবাক হয়ে যায়। তারপর তারা সবাই মিলে অনেক চেষ্টা করে ল্যাপটপ থেকে ভাইরাসটি রিমুভ করার জন্য, কিন্তু কেউই করতে পারে না। তারপর জুন ল্যাপটপ নিয়ে কোডিং টিচারের কাছে যায়। টিচার ভাইরাসটি দেখে বলে, এত কঠিন ভাইরাস কে বানিয়ে দিল, যেটা তার পক্ষেও রিমুভ করা সম্ভব হচ্ছে না। তারপর জুন লিচনকে সেখানে নিয়ে আসে, আর এরই সাথে আমাদের দ্বিতীয় পর্বটি শেষ হয়ে যায়।
গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।